টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, বেশ একটা বড় দরপতনের পরে শেয়ার বাজার কিন্তু বিভিন্ন শেয়ার থেকে রিটার্ন দেওয়া শুরু করেছে। পরপর 3 দিন 4 দিন আপার সার্কিটে বিভিন্ন শেয়ার যাচ্ছে। অনেক শেয়ার একটু বেড়ে আবার পড়ে যাচ্ছে। দ্যাট মিনস একটা ট্রেডিংয়ের একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে বাজারে। কিন্তু একদিকে আবার যেগুলো ভালো ভালো শেয়ার, যেগুলো যারা দীর্ঘমেয়াদে হোল্ড করেন, এগুলোতে কিন্তু মুভমেন্ট নাই। এগুলো নিয়ে ফ্রাস্ট্রেশন বাড়ছে মানুষের মধ্যে। আজকে আমরা বাজার নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশিকুর রহমানকে। আমরা তার কাছ থেকে দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টি, ট্রেডিং এগুলো সম্পর্কে শুনবো। সার্বিক পরিস্থিতি, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন এগুলো সম্পর্কে তার পর্যবেক্ষণ আমরা শুনবো। আশিক ভাই, স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। মার্কেট কি মানে প্রাণ ফিরে পেল কিনা? টার্নওভার 1000 কোটি টাকা ক্রস করেছে লাস্ট উইকে। ব্রোকার হিসাবে আমরা বলবো যে টার্নওভার দেখে আমরা অবশ্যই একটু পজিটিভভাবে জিনিসটাকে দেখছি। প্রাণ ফিরে পেল কিনা এটা যদি সাস্টেইন করে অবশ্যই বলবো, বাট আপনি যদি দেখেন যে ফ্লোর প্রাইস মেজরিটি শেয়ার ফ্লোর প্রাইস থেকে রিমুভ করার পর থেকে মার্কেটের একটা বড় একটা ভলিউম হয়েছে, তারপর আবার মার্কেটে একটু সেল প্রেশারের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড দেন কনসিকুয়েন্টলি এটা মার্জিন কলের জন্য এটাকে আরও এগ্রেসিভ সেল প্রেশারে চলে গেছে। সো দুটো ফ্যাক্টর যেটা হয়েছে, যে একটা হলো যে হঠাৎ করে রেগুলেটর 3% সার্কিট ব্রেকার দিয়ে দিয়েছে যে আপনি 3%-এর নিচে আর নামতে পারবেন না ম্যাক্সিমাম স্টক। ওটা যে অ্যাকচুয়ালি মার্কেটে হেল্প করেছে আমি বলবো না। ইনফ্যাক্ট আমি মনে করি কনসিকুয়েন্টলি এটা কিন্তু ইজ নট রিয়েলি আ গুড পলিসি ফর দ্য মার্কেট। বাট যেটা হয়েছে যে আমাদের মাননীয় যে চেয়ারম্যান আছেন কারেন্টলি, ওনার রিনিউয়ালটা কনফার্মেশন হয়েছে। সো মার্কেটে যে পার্টিসিপেন্টরা ছিল যারা হয়তো বা অ্যাক্টিভলি ট্রেড করে, এই একটা কনফার্মেশনের জন্য ওয়েট করছে। এন্ড এটা ডেটেই সাজেস্ট করে যে ওনার কনফার্মেশনের পর থেকে কিন্তু মার্কেট একটা র্যালি করা শুরু করেছে। সো এটাই আই থিঙ্ক মেইন ফ্যাক্টর। এখন এইটা উপরে কতটুকু মার্কেট বিল্ড করতে পারবে ন্যাচারালি, আই থিঙ্ক এটাকে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মার্কেটে মানে টার্নওভার ক্ষেত্রে মার্কেটে প্রাণ এসেছে নাকি না। আচ্ছা, আর এমনিতে সেটা তো টার্নওভার যখন বাড়তে থাকবে, টার্নওভার সাথে নিশ্চয়ই প্রাইসও বেড়ে যাবে আর কি। আমাদের তো একটু ফরওয়ার্ড লুকিং হতে হয়, আদারওয়াইজ তো অলরেডি বেড়ে গেলে তখন তো আমি রিস্কে থাকবো। এখন আমি কি যে সমস্ত আপনার স্লো অ্যান্ড স্টেডি শেয়ারগুলো আছে এগুলো নিয়ে ওয়েট করব, আর আমি যেগুলো আপনার ট্রেন্ডে আছে সেগুলো ট্রেড করার চেষ্টা করব? এটা নির্ভর করে আপনার কি ট্রেডিং মেন্টালিটি নাকি আপনার ইনভেস্টমেন্ট মেন্টালিটি, আপনার কি পারপাসে আপনি স্টক মার্কেটে এসেছেন। যদি আপনার ট্রেডিং মেন্টালিটি থাকে তো অবশ্যই ইট মেক সেন্স যে নর্মালি যেটা হয় যে আপনি যদি দেখেন যে একটা স্টক হয়তো বা খুব র্যালি করছে, অনেক রিস্ক টেকাররা যারা আছে যে ইভেন 10% বেড়ে গেলেও তারা মনে করে যে না আমি এখনই কিনবো, কারণ এখানে একটা ভলিউম হয়েছে যে অনেক 30% 25% বাড়ার পরে তারপরেও বেড়েছে। আবার কিছু আছে যে একদম বটমে বিশ্রাম করছে, এগুলো আবার পড়েও যাচ্ছে। হ্যাঁ, বাট এটাই তো মার্কেট, মানে দিস ইজ দ্য নেচার অফ দ্য মার্কেট, যে সব শেয়ার যে একসাথে বাড়বে তা না, আর সব শেয়ারও যে একসাথে পড়বে তা না। একসাথে কয়েক সপ্তাহ আগে যখন মেজরিটি শেয়ার পড়া শুরু করেছিল, দ্যাট ওয়াজ মেইনলি ডিউ টু আ সিক্লিক্যাল মার্জিন কল, যেটা নিয়ে আমি আপনার আগে শোতেও কিন্তু অলমোস্ট 1-1.5 বছর আগে আমি যখন করেছিলাম আমি বারবার বলেছিলাম মার্জিন ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ব্যাড প্রোডাক্ট আমাদের মার্কেটের জন্য, এটাকে অ্যাকচুয়ালি রিফর্ম করা উচিত। তখন একটা ভালো জিনিস হয়েছে যে এইবারও যখন এই প্রবলেমটা হয়েছে আমি দেখেছি যে আমাদের অনেক মার্কেট পার্টিসিপেন্টসরা তারা রেকগনাইজ করেছে যে এটাকে একটু রিফর্ম করা উচিত। আশা করি ওরা হয়তো বা একটা ভালো রিফর্মেশনের মধ্যে যাবে। বাট কারেন্ট স্ট্রাকচারে যেটা আছে, অবশ্যই কিছু স্টক বাড়ছে, বিভিন্ন কারণে বাড়ছে। ফান্ডামেন্টালি হয়তো বা কিছু রিজন থাকতে পারে, টেকনিক্যালি রিজন থাকতে পারে, হয়তো বা রুমার সিচুয়েশনে থাকতে পারে, আর হয়তো বা কিছু স্টক আছে যেগুলি পড়ছে ফান্ডামেন্টালি উইকনেস থাকতে পারে। আর না হলে যেটা আপনি বলছেন যে অনেকজনে পেশেন্স নাই, ওরা বেঁচে এখন অন্যান্য স্টকে চলে যাচ্ছে। সো এটাই মার্কেটে ভাইব্রেন্সিটা এভাবেই আসে যে একটা সেক্টর বাড়বে, হয়তো বা একটা স্টক বাড়বে, এক জায়গায় প্রফিট বুক করে আরেক জায়গায় মানুষ তখন রিইনভেস্ট। স্টক মার্কেট ইজ এ জিরো সাম গেম। এখানে যে সবাই যে একসাথে ট্রেডিং করে যে প্রফিট করবে তা না, বাট দ্য থিসিস ইজ যে আপনি যদি লং টার্ম বিনিয়োগ করেন, যদি ধৈর্যময় দিয়ে বিনিয়োগ করেন, কতটুক পার্সেন্ট প্রফিট হয় ইজ এ ডিফারেন্ট স্টোরি, বাট প্রফিট হওয়ার চান্সটা তখন আরও বেশি। সো এটা ডিপেন্ড করে যে আপনার রিস্ক প্যারামিটারটা কত, যে আপনি কি ওই রিস্কটা নিতে পারবেন নাকি, আপনার কি ক্যাপাসিটি আছে নাকি ওই রিস্কটা নেওয়ার। এখন তো সুদের হার বেশি, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন কি দেখছেন? চ্যালেঞ্জিং,
চ্যালেঞ্জিং ফর বাংলাদেশ, বাট গত সপ্তাহে আপনি দেখেন মানে আই থিঙ্ক বাংলাদেশ ব্যাংক হ্যাজ মেড আ ভেরি বোল্ড স্টেপ, যে আপনার দে হ্যাভ ডিসাইডেড যে আমরা ক্রলিং পেক করে উই উইল স্টার্ট টু লেট এক্সচেঞ্জ রেটস ডেভেলপ ন্যাচারালি, মানে ন্যাচারালি না ঠিক, বাট স্টিল একটা মানে একটা রেঞ্জের মধ্যে আর কি, উইচ ইজ আই থিঙ্ক কম্পারেটিভলি মার্কেট বেসড। comparatively market based, and I think this is actually the accurate statement for বাংলাদেশ। কারণ বাংলাদেশে আপনার আমাদের ইকোনমি আমরা যতই মানে গর্বের সাথে বলতে পারি যে উই আর a growing economy, মানে there are a lot of problems and we are very import dependent. So এরকম সিচুয়েশন আই থিঙ্ক দিস ইনস্ট্রুমেন্ট অ্যাট দ্য মোমেন্ট ইজ অ্যাকুরেট। সবচেয়ে ভালো যেটা হয়েছে যদি ইন্টারনালি আপনি দেখেন যে আপনার ইন্টারেস্ট রেটটাকে আপনার মার্কেট বেসড করে দিয়েছে, যে ইন্টারমিডিয়ারিজ, ব্যাংকস, ফাইন্যান্সিং সবাই তারা নিজেরা ডিসাইড করবে যে সে কীভাবে চার্জ করবে তার লেন্ডিং, বরোয়িং এটার উপর। সো দিস ইজ আ ভেরি গুড স্টেপ। কনসিকুয়েন্টলি এটাতে যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমরা এক্সপেক্ট করছি যে বিকজ রিপো রেটস হ্যাজ গন আপ, পলিসি রেট হ্যাজ গন আপ, সো আপনার অবশ্যই সামনে রেটস বাড়া শুরু হবে। দ্য থিওরি ইজ যে আপনার যদি ইন্টারেস্ট রেট বাড়ে স্টক মার্কেট থেকে আউটফ্লো হওয়া শুরু হবে। দো আই থিঙ্ক এটা ম্যাসিভলি যে আউটফ্লো আমরা চিন্তা করতাম আগে এখন আর হবে না, বিকজ মার্কেটের পি যদি আপনি দেখেন উই আর এট 11 পয়েন্ট সামথিং, আমরা হিস্টোরিক্যাল পির কাছাকাছি। আপনি এখন হয়তো বা পলিসি রেটের মধ্যে চিন্তা করতে পারেন যে আমার ইন্টারেস্ট রেট অনেক বেশি হাই, আমি অন্য জায়গায় বিনিয়োগ করেও একটা স্টেডি ইনকাম পেতে পারি। এটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিও স্ট্রাকচারটা আপনি কীভাবে করবেন। আপনি কিছু ট্রেজারিতে ঢুকেতে পারেন, এখন 2 বছর, 5 বছর, 10 বছরের 10 ইয়ার কিন্তু 12%-এর উপরে, উইচ ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। ইটস ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ইন দ্য লাস্ট 20 ইয়ার্স। ওটা করতে পারেন, বাট সব টাকা যে ওখানে ঢুকাতে হবে তা না। আপনি এখন ইজ আ ভেরি গুড টাইম যে আপনি স্টক মার্কেট ইজ রিলেটিভলি আন্ডারসোল্ড, ভালো শেয়ার বা আপনার চয়েস অনুযায়ী যে শেয়ারটা আপনি মনে করেন যে আপনি এই শেয়ারের ব্যাপারে কনফিডেন্ট, যদি একটু স্টাডি করে দেখেন, এখানে বিনিয়োগ করে রাখেন, দেখবেন যে এই লো প্রাইসের মধ্যে মার্কেট হয়তো বা কয়েক মাস একটু উঠানামার মধ্যে থাকতে পারে, বাট এই ভলিটিলিটিটা কভার হয়ে গেলে কিন্তু তখন আপনি বেশ ভালোই রিটার্ন পাবেন। ট্রেজারি কি আমি যদি আপনাদের ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খুলি, আপনি কি আমাকে ট্রেজারি কিনে দিতে পারবেন কিনা? অবশ্যই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, তারপর আমাদের সিডিবিএল, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, অল ইন্টারমিডিয়ারিজ হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস, যে আমরা বন্ড মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে চাই, অ্যান্ড এটার মধ্যে একটা বড় পোর্শন হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটা বেশ অনেক বছর ধরে করা হচ্ছে। সো আমি খুব গর্বের সাথে বলতে চাই যে এখন বিনিয়োগকারীরা চাইলে ব্রোকারেজের থ্রুতে ট্রেজারি সিকিউরিটিজ ক্রয় করতে পারে। এখন আপাতত আমরা যেটা করতে পারি ব্রোকারেজ থ্রুতে, আপনি বন্ড কিনতে পারবেন, যে বন্ডের 10 ইয়ারটা হয় 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, অলমোস্ট 20 ইয়ার্সের মতো। এই জিনিসটা যদি আপনি অ্যাজ এ নর্মাল বিনিয়োগকারী যদি আপনার ব্যাংকের থ্রুতে করতে চাইতেন, হয়তো বা ব্যাংক আপনাকে এটা অ্যালাউ করতো না, বিকজ ব্যাংক বড় বড় ফান্ড নিয়ে ডিল করে, ট্রেজারিতে এত ছোট বিনিয়োগকারীর জন্য এই কালচারটা ছিল না, অ্যান্ড দেন আই ডোন্ট থিঙ্ক এটা ওদের জন্য কস্ট এফেক্টিভ ছিল। বাট অ্যাজ আ ব্রোকার আমি এই সার্ভিসটা আমার বিনিয়োগকারীকে দিতে পারি। সো গত কয়েক মাস ধরে বিকজ ট্রেজারি ইয়েলটা রাইজ করা শুরু করছে, ইটস আ ভেরি অ্যাট্রাকটিভ প্রপোজিশন। অ্যান্ড যেটা আমি দেখেছি যে আমার নিজের বিনিয়োগকারী যাদের হয়তো বা অ্যাভারেজে 5 থেকে 10 লাখ টাকার বিনিয়োগ ছিল, ইকুইটি ছিল, আমার সাথে একটা ক্লায়েন্ট হয়তো বা 5 বছর ধরে আছে, সে প্যান্ডেমিকের আগে থেকে আমার ক্লায়েন্ট। এরকম একটা রেঞ্জ আছে যেসব ক্লায়েন্টদের 5 থেকে 10 লাখ টাকার বিনিয়োগ, তাদের কোনো সময় ওই বিনিয়োগটা বেশি বাড়েও নয় কমেও নয়। হঠাৎ করে আমি তাদেরকে দেখছি কোনো এক জায়গা থেকে তারা টাকা এনে ট্রেজারিতে বিনিয়োগ করছে। তারা কিন্তু তাদের বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার বেচে কিন্তু বিনিয়োগ করছে না, তাদের ডিসপোজেবল ইনকাম আছে। এই ডিসপোজেবল ইনকামটা এনে তারা প্রথমে 2 বছরের 10 ইয়ার কিনছে, তারপর 5 বছর, তারপর যখন একটু কনফিডেন্ট হচ্ছে, বুঝতেছে যে সিস্টেমটা কী, ট্রেজারি সিকিউরিটিসটা কী, অ্যান্ড অ্যাকচুয়ালি যেটা ইজ দ্য মোস্ট রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট টেকনিক্যালি ইন দেয়ার ফেভার। 15 বছরও আমার কয়েকটা অপশন হয়ে গেছে। সো আমরা এটাতে খুবই হ্যাপি যে আমি আমার বিনিয়োগকারীকে আরেকটা ইনস্ট্রুমেন্ট আমি প্রোভাইড করতে পারছি আর কি, যে ইকুইটি বাদে আপনি কর্পোরেট বন্ড আছে, ইকুইটি আছে, সুকুকো আছে, বাট এখন ট্রেজারিও আছে, উইচ ইজ দ্য সেফেস্ট। দিস ইজ এ বিগ চেঞ্জ ডেফিনেটলি। হ্যাঁ, দিস ইজ আ বিগ চেঞ্জ, বিকজ আমি যেটা প্রেডিক্ট করছি এখন কারেন্টলি, বিকজ নিউ অকশনে আপনি হাই রেট পাচ্ছেন। সো গত কয়েক মাস ধরে কিন্তু আপনার বিলস অ্যান্ড বন্ডস, আমি যদি বন্ডস নিয়ে কথা বলি, আপনার রেট ইজ 12% এনাফ, ইটস অ্যাট দ্য হাই এন্ড অন দ্য হিস্টোরিক লেভেল। এটা তো কনসিস্টেন্টলি এরকম থাকতে পারবে না, সরকার এটা মেনটেন করতে পারবে না, বিকজ অবভিয়াসলি সরকারকে আলটিমেটলি এটা পে করতে হবে। হয়তো বা 1 বছরের মাথায় গিয়ে এই রেটটা কিন্তু স্টিপেন করা শুরু করবে বা ফল করা শুরু করবে, সরি।
সো তখন যেটা হবে যে এই যে অকশনে যারা কিনেছে তাদের যে ইনস্ট্রুমেন্টটা তারা হোল্ড করছে ওটা কিন্তু ভ্যালুয়েবল হয়ে যাবে যারা এখনও পর্যন্ত কিনেনি। সো দেখবেন যে একটা সেকেন্ডারি মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে ডিএসসির মধ্যে গ্রো করবে। এটার জন্য কিছু টেকনিক্যাল আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। আমাদের প্ল্যাটফর্মে এটাকে অটোমেটভাবে ট্রেড করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়। আপাতত ওটা এখনও হচ্ছে না, বাট আই এম কনফিডেন্ট যে এটা খুব শীঘ্রই হয়ে যাবে। বাট আপাতত আমি এখন সবাইকে বলবো যে বিনিয়োগকারীরা তারা অকশন মার্কেটে পার্টিসিপেট করুক। দেখবেন যে 1-2 বছর প্রাইমারি ইস্যুয়েন্সের সময়। হ্যাঁ, প্রাইমারি ইস্যুয়েন্সের সময়। অ্যান্ড আমাদের মতন কোম্পানি ম্যাক্সিমাম ব্রোকারেজ এটা খুব ইজিলি আপনাদের জন্য করতে পারবে। ইটস এ ভেরি ইজি একটা সিস্টেম। সো এটা অলমোস্ট আইপিওর মতনই সিচুয়েশন। সো আপনি জাস্ট অকশন করবেন, হোল্ড অন টু দিস ট্রেজারি, দেখবেন 2 বছরের মাথায় আপনার যখন ট্রেজারি ইল্ড কমা শুরু করবে ইনশাল্লাহ, তখন দেখবেন যে আপনি এখন যে কারেন্ট ইনস্ট্রুমেন্ট হোল্ড করতেছেন যেটা ইল্ড পাচ্ছেন আপনি 12, 12.5 মতন পাচ্ছেন, এটা কিন্তু ইল্ড তখন বেসড অন দ্য ফেয়ার ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট, তখন এটার রেটটা অনেক হাই হয়ে যাবে। তখন আপনি সেকেন্ডারি মার্কেটে চলে একটা ক্যাপিটাল গেইন হিসেবে নিয়ে নিতে পারবেন আর কি। আচ্ছা, বাই দিস টাইম আবার স্টক মার্কেট কেমন বিহেভ করবে আপনি এক্সপেক্ট করছেন? লাইক 2 বছর পরে যখন আমার ট্রেজারিতে ধরেন 10 বছর মেয়াদি বা 20 বছর মেয়াদি ট্রেজারিতে একটা ক্যাপিটাল গেইন হয়েছে, অ্যান্ড আমি কি এই রিস্কে থাকবো কি না যে স্টক মার্কেটে আমি মিস আউট করে যাব? ট্রেজারি হলো ইটস এ ভেরি সিম্পল কেস, যে আপনি যদি এই দিনের অকশনের মধ্যে যদি এই ট্রেজারিটা কিনেন, কাট অফ ইয়েল্ডে যদি আপনি কিনেন, ওয়েটেড অ্যাভারেজ প্রাইসে যদি কিনেন, এই রেটটাই আপনি পাবেন। ইটস গ্যারান্টিড অ্যান্ড আপনার 10 ইয়ার অনুযায়ী ইটস গ্যারান্টিড ফর দ্যাট 10 ইয়ার টাইম। স্টক মার্কেটে তো আপনি গ্যারান্টিড না, হয়তো বা ইন্ডেক্সে আপনি বলতে পারবেন যে ইন্ডেক্সটা বেড়েছে, বা ধরে নেন যে আপনি হয়তো বা একটা স্পেসিফিক স্টক কিনেছেন বা কয়েকটা স্টক কিনেছেন, ওরা যদি আন্ডার পারফর্ম করে আপনি তো মানে স্টক মার্কেট হয়তো বা ভালো করলো, ট্রেজারিতে আপনি করলেন না, কোম্পানি পারফর্ম করছে বাট স্টক পারফর্ম করছে না, উইচ ইজ হিস্টোরিক্যালি গত 4-5 বছরে আমাদের মানে ব্লু চিপ কোম্পানিদের এতেই হয়েছে। কোম্পানি কিন্তু খুব ফ্যান্টাস্টিকলি পারফর্ম করেছে, কোম্পানি বেশ ভালোই ডিভিডেন্ড দিয়েছে মানে কোম্পানির স্কেল অনুযায়ী, বাট স্টক প্রাইস তো মানে পারফর্ম করেনি। স্টক প্রাইস পারফর্ম করেনি বিকজ স্টকে তো ওই লেভেলের বা অ্যাটলিস্ট ক্যাপিটাল মার্কেটে যে ফান্ড আসার কথা, যে লেভেলের ইনভেস্টর আসার কথা যারা মানে লং টার্ম বিনিয়োগ করবে, ওইরকম ক্লায়েন্ট কিন্তু এন্ট্রি করতে পারে না। বাট আমি যেটা বিশ্বাস করি, যেটা আমি ফিল করছি, ট্রেজারির জন্য আমরা রিসেন্টলি আমাদের ব্রোকারেজে আমরা অনেক নতুন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করেছি যারা শুধু ট্রেজারিতেই ইন্টারেস্টেড। দেখবেন একবার যখন ওরা ট্রেজারিতে ইন্টারেস্টেড হয়ে গেছে, তো ওরা আস্তে আস্তে কিন্তু বিকজ ওদের একটা বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যখন আগে তাদের বিও অ্যাকাউন্ট ছিল না, তারা কিন্তু স্টক মার্কেটের দিকে নজর দিবে। তারা হয়তো বা দেখবে যে আমি এখন ব্লু চিপ কোম্পানিগুলি এখন স্মল প্রাইস, আমি হয়তো বা কিনে রেখে দেবো। এদের জন্য যে পুরা মানে ব্লু চিপের প্রাইস যে বাড়বে তা না, এদের সংখ্যা যে এত বেশি তা না, বাট ইট ইজ এ গুড সাইন যে আমরা এরকমটা বিনিয়োগকারী কিন্তু অনবোর্ড করতে পারছি। অ্যাসেট ক্লাসটা চিনলো। এক্স্যাক্টলি, অ্যাসেট ক্লাসটা চিনলো। ট্রু। আপনি একটা খুব সিগনিফিক্যান্ট পয়েন্ট বলেছেন, তা আমরা যে আপনারা বা অ্যানালিস্টরা সবাই বলেন যে আসলে ব্লু চিপ শেয়ারগুলা অনেক আন্ডারভ্যালুড, যে এরকম 8p 7p 9pতে ট্রেড হচ্ছে, যেটা কিনা তার সিমিলার একটা স্টক ইন্ডিয়াতে হয়তো 3 গুণ p-তে ট্রেড হচ্ছে। অ্যান্ড আমাদের কোম্পানিটার টপ লাইন বটম লাইন দুই জায়গাতেই আপনার ভালো গ্রোথ আছে। এরকম তো মানুষ টাকা নিয়ে আসছে যখন ট্রেজারিতে একটা অপরচুনিটি দেখছে, তো তারা কেন আপনার আন্ডারভ্যালুড ব্লু চিপ স্টকে লং টার্মের জন্য হোক বা শর্ট টার্মের জন্য হোক ইন্টারেস্টেড হচ্ছে না? আমি বলবো না যে ইন্টারেস্টেড হচ্ছে না। এখন আমরা যেটা দেখছি যে ইন্টারেস্ট কিন্তু হচ্ছে। আমার ব্রোকারেজে যে ওনারা এইসব কোম্পানি যে বাই করছে না তা না, ওনারা বাই করছে। মার্কেটে যেটা হচ্ছে, আপনি যখন মার্কেটের টপ 10 স্টক টার্নওভার অনুযায়ী যদি দেখেন, এই স্টকগুলি ওখানে অ্যাক্টিভলি দেখা যাচ্ছে না। সো ওই জন্য সবাই মনে করছে যে এই স্টকে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। অবশ্যই বিনিয়োগ হচ্ছে, বাট সি ট্রেজারিতে যারা আসছে আপাতত, তাদের মেন্টালিটি হলো যে আমি যে ইনস্ট্রুমেন্টটা কিনছি, ইটস এ রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট, ইটস ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওয়ার এজ দ্য ক্যাপিটাল মার্কেট, এর মধ্যে তো আপনার যত রকমের নেগেটিভ কমেন্ট্রি যদি থাকে গত 10 বছরে, মানে নেগেটিভ কমেন্ট্রির তো অভাব ছিল না। সো আমি যদি ইভেন তাদেরকে বলিও যে দেখেন স্টক মার্কেটের ব্যাপারে হয়তো আমার নেগেটিভ কমেন্ট্রি ছিল, বাট এই স্পেসিফিক কোম্পানি আপনি যদি দেখেন, আপনি নিজে চিনেন, এর পণ্য আপনি নিজেই ইউজ করেন, তার এই কোম্পানি তো খারাপ কোনো কিছু না, তা আপনি এটা শেয়ার কিনে রেখে দেন। তখন এই ক্লায়েন্ট হয়তো বা আমাকে বলতে পারে ঠিক আছে আমি এই শেয়ারটা কিনলাম, হয়তো বা আমার ক্যাপিটাল গেইন বেশি বাড়লো না, বাট এখনও যে প্রাইসে আছে তার ডিভিডেন্ড ইয়েল্ড কিন্তু আমার 4% 5%-এর উপর আসতেছে না। সো আমি যদি ট্রেজারিতে 12% পাই, আমার এখানে আমি কেন শুধু ডিভিডেন্ড ইয়েল্ডটাকে চিন্তা করে আমি কেন কিনবো?
বলবো না যে তারা ওটা কনসিডার করছে না। ট্রেজারি ইজ এ নিউ ইনস্ট্রুমেন্ট যেটা এখন অ্যাভেলেবল স্টক মার্কেটের থ্রুতে, সবার এখন এটার প্রতি একটা অ্যাট্রাকশান আছে। দেখবেন ন্যাচারালি আপনার এই মার্কেট যখন আস্তে আস্তে একটু ডাইভার্সিফাইড হয়ে যাবে, ঘুরে ফিরে ব্লু চিপের মধ্যে টাকা ঢুকবে। এটাতে যে র্যালি হবে, আমি বলবো না যে এটা র্যালি হবে, বিকজ এই বড় বড় কোম্পানি র্যালি হওয়ার জন্য আপনার আরও অনেক কয়েক হাজার কোটি টাকা মার্কেটে ইনজেকশন হতে হবে, ন্যাচারালি ইনজেকশন হতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত ওটা হচ্ছে, হয়তোবা তারা কিনবে মার্কেটে এই স্টকগুলি। দেখবেন যদি একটা সাইকেলের মধ্যে 10% 15% উঠে যায়, ডিভিডেন্ড ইয়েল যদি ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু ওরা 20% রিটার্ন পেয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু খারাপ না। সো বিনিয়োগকারীকে এটা একটু কনসিডার করতে হবে যে আপনি ডাইভার্সিফাই করা শুরু করেন। আপনি বিনিয়োগ করেন ট্রেজারিতে, অসুবিধা নেই, বাট ক্যাপিটাল মার্কেটে যদি আপনি রিস্ক বেশি না নিতে চান, খুব লো পিইতে ব্লু চিপ স্টক আপনি জাস্ট কিনে রেখে দেন। দেখবেন যে আপনার 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্সের পতন, আপনি যদি ট্রেজারিতেও যদি 2 বছর 4 বছর 5 বছর 10 বছর যদি রাখার মতন ক্যাপাসিটি থাকে, এইসব স্টক রাখার ক্যাপাসিটি কেন থাকবে না? 12% গ্যারান্টিড রিটার্ন, ইটস রিয়েলি হাই। এখন যে জাস্ট আপনার পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করছি, একটা 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড যদি আপনি পান ফর নেক্সট 3 ইয়ার্স, এইটাকে আপনি আসলে কতটা কিভাবে অ্যালোকেট করবেন? অ্যালোকেশন, এটা ওয়ান্স অ্যাগেন মানে আমরা উই আর ব্রোকার্স, আমাদের তো মাল্টিপল লাইসেন্স, আমাদের ব্রোকার আছে, আমাদের ডিলার আছে। ব্রোকারেজে আমরা খুব অ্যাক্টিভ থাকি ইন টার্মস অফ বাইং অ্যান্ড সেলিং, বিকজ আমরা মার্কেটের সাথে পার্টিসিপেট করতে পছন্দ করি। আমাদের ডিলার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডিলার হলো আপনার কমপ্লিটলি ইনভেস্টমেন্ট সাইকেল। সো ওইখানে আমার টার্ন ওভারের কোনো কিছু না, আমার হলো যে আমাকে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার বা কোয়ার্টার আমি যেভাবেই আমার হিসাবটা করি যে আমি কীভাবে আমার অ্যাসেটটার মানে স্কেল বাড়াতে পারবো। আপনি 100 কোটি করেন, যে অ্যামাউন্টই করেন, বড় ফান্ড হোক ছোট ফান্ড হোক, কিছু কিছু ট্রেজারিতে এখন ঢুকানো অ্যাবসোলুটলি ইজ দ্য রাইট টাইম। আপনি এখানে ফান্ড ঢুকাই এখানে কিছু 12%-এর কাছাকাছি যে রেটটা আসতেছে এটাকে গ্যারেন্টি করে ফেলে। কারণ আমি যদি ইভেন 30%ও যদি আমি ঢুকাই, 30 কোটি টাকাও যদি আমি ট্রেজারিতে ঢুকাই, অ্যান্ড 70%ও মধ্যেও যদি আমি বলবো যে হয়তো বা ব্লু চিপ কোম্পানিতে আমি 40 কোটি টাকা ঢুকাই রাখলাম, অ্যান্ড বিকজ আমাদের ডিলার লাইসেন্স আছে, ব্রোকার লাইসেন্স আছে, মার্কেটে আমাকে অবভিয়াসলি পার্টিসিপেট করাটা উচিত। অ্যান্ড আমরা প্রতিদিন স্ক্রিন দেখি, সো আমরা বুঝি যে হয়তো বা কোন শেয়ার বাড়তে পারে কমতে পারে। সবসময় যে আমরা সাকসেসফুল হই তা না, কেউ যে সবসময় সাকসেসফুল হয়ে যে ক্যাপিটাল গেইন করতে পারে সেটাও না। দ্যাটস নট পসিবল। তাহলে পৃথিবীতে অন্য কোনো ব্যবসা থাকতো না। হ্যাঁ, এটা তাহলে আমাকে অ্যাকচুয়ালি অন্য কোনো কিছুই করতো না, আমাকে ক্লায়েন্টও রাখতে হতো না, কিছুই করতো না। বাট দিস ইজ পার্ট অফ ইনভেস্টমেন্ট, দিস ইজ পার্ট অফ ট্রেডিং। সো আমরা এভাবে সুন্দরভাবে অ্যালোকেট করবো। সো 30 আপনার ট্রেজারি, 40 ব্লু চিপ অ্যান্ড 30 ফর ট্রেডিং। এক্স্যাক্টলি, বিকজ 100 কোটি টাকা এই মার্কেটে আনা মানে আপনি দেখেন হঠাৎ করে যদি আমরা সামনের সপ্তাহে যদি টার্ন ওভার 500 কোটি টাকায় চলে আসে, কেউ কিন্তু সারপ্রাইজড হবে না। কারণ আমরা কিন্তু এটা দেখেছি যে আপনার 1000 কোটি টাকার টার্ন ওভার আছে, হঠাৎ করে কোনো এক কারণে একটা প্যানিক হলো, কিছু একটা করো বা সেল প্রেশার আসলো, মানুষজনের কনফিডেন্স নাই, 500 কোটি টাকা চলে আসলো। এরকম একটা সিচুয়েশনে 100 কোটি টাকা ইভেন মার্কেটে ইনজেক্ট করা কিন্তু অ্যাকচুয়ালি লট অফ মানি। ওয়ারেজ আপনি যদি 10 কোটি টাকা ইনজেক্ট করেন, এটা মার্কেটে কিন্তু বেশি ইম্প্যাক্ট পড়বে না। তো তখন আপনার যদি আমার যদি তখন 10 কোটি টাকা থাকে, আমি যদি এটাকে আরও অ্যাগ্রেসিভলি বাড়াতে চাই, আমি অবশ্যই ট্রেজারিতে এত ঢুকাবো না। বাট বিকজ আমাদের মেন্টালিটি হলো যে আমরা একটা স্টেডি গ্রোথ চেষ্টা করি, বিকজ আমরা তো ওয়ান অফ দি ওল্ডেস্ট ব্রোকার্স, অ্যান্ড আমরা এখানে সার্ভাইভ করেছি কেন? যখন স্টক মার্কেটে এরকম কিছুই ছিল না, অটোমেশন ছিল না, কিছুই ছিল না, আমরা কীভাবে সার্ভাইভ করেছি? এভাবেই আমরা সার্ভাইভ করেছি। ইউ হ্যাভ টু হেল্প পিপল মেক মানি। You have to help people make money, but also পিপলের এক্সপেকটেশনটাকে ম্যানেজ করাটা খুব ক্রুশাল। আপনি যদি প্রতিদিন স্টক স্ক্রিনে যদি দেখেন যে আমি ফোকাস করব যে স্টকগুলি হাইয়েস্ট গেইন করেছে আজকে, আমি শুধু ওইগুলোর উপর ফোকাস করব, এটা সাইকোলজিক্যালি আপনাকে মনে করাবে যে হয়তোবা স্টক মার্কেটে আমি যদি বিনিয়োগ করি, আমি এই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যদি 30% রিটার্ন যদি আমি না আনি, এটা আমার জন্য একটা ফেলিয়ার। দিস ইজ অ্যাবসোলুটলি মানে ইরাশনাল, এটা সাস্টেইনেবল না। হ্যাঁ, আপনার যদি আনলিমিটেড ফান্ড থেকে করেন, সমস্যা কি? আপনি যেদিন সাকসেস হবেন উইল বি ভেরি মাচ সাকসেসফুল, লস হলে আর অসুবিধা কি? আপনার তো আনলিমিটেড ফান্ড আছে, বাট সবার তো আনলিমিটেড ফান্ড নাই। আপনি দেখেন ম্যাক্সিমাম ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড সবাই কিন্তু কোনো না কোনো এক ওয়েতে স্ট্রাগল করে আমাদের এই মার্কেটে, বিকজ আমাদের মার্কেটে কিছু ফান্ডামেন্টাল ইস্যুস আছে। ফান্ডামেন্টাল ইস্যুসগুলি আপনি যতক্ষণ পর্যন্ত রিজলভ করবেন, এই মার্কেটকে ওইভাবে একটা সেফ ইনস্ট্রুমেন্ট বা সেফ এরিয়া টু ইনভেস্ট মানে রিয়েলি বলা যায় না। সো ওই জন্য ইভেন আমরাও চিন্তা করি যে ঠিক আছে, আমি যে ভালো কিছু ব্লু চিপে আমি যে রাখলাম,
আমিও কনফিডেন্ট না বিকজ অফ মার্কেট সাইকেল ইন দ্য লাস্ট 2-3 ইয়ার্স যে আমার এই শেয়ারগুলি নেক্সট 3 ইয়ার্সে বাড়বে, আমিও ফুললি কনফিডেন্ট না। বাট আমি রাখতেছি বিকজ কোনো কারণে যদি বাড়ে হয়তো বা আমার একটা টার্গেট থাকবে যে ইয়ারে সে 20% বাড়লো, দ্যাটস এনাফ ফর মি, আমি ক্যাপিটাল গেইনটা বুক করে রাখলাম। আমার টেনশন খুব কম ছিল, আমার রিটার্নটা 20% আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড এরপরে আমি চেষ্টা করবো যে রেস্ট অফ দ্য ফান্ড যেটা আছে যেটা দিয়ে আমরা ট্রেড করার চেষ্টা করলাম, সাকসেস হলাম, ফেল করলাম, লস হলো, লাভ হলো, এভাবেই চলবে। আপনি কিছু ফান্ডামেন্টাল ইস্যুর কথা বলছিলেন যেগুলো আপনার প্রবলেমগুলোকে বাড়িয়ে দিচ্ছে আর কি, যে ইস্যুগুলো আসলে যদি একটু বলেন। আই থিঙ্ক মার্কেটের আমি যদি হিস্ট্রিতে দেখি আপনার আমি বলবো যে লেটস ফার্স্ট ফোকাস অন 2010 একটা বড় ক্র্যাশ হয়েছে, মানে আমরা জানি কেন ক্র্যাশটা হয়েছে, ঠিক আছে। সো 2010-এর পর থেকে 2017 পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি আপনি মানে 12 থেকে 17 যদি দেখেন তখন কিন্তু ম্যাক্সিমাম ব্লু চিপের একটা ভালো র্যালি ছিল, বিকজ তখন দ্যাট ওয়াজ দ্য টাইম টু রিয়েলি স্টার্ট পিকিং স্টকস, যে ভালো স্টকস আপনি পিক করবেন। অ্যান্ড উই ওয়ার ভেরি সাকসেসফুল এট দ্যাট টাইম। সো আমরা ভালো স্টকস কিনেছি অ্যান্ড একটা ভালো রিটার্ন এসেছে। ফরেনাররাও অ্যাক্টিভ ছিল আমাদের অ্যাবসলিউটলি, বিকজ আপনি দেখেন তখন ডলার একটা রেঞ্জে ছিল, প্লাস আমাদের স্টকসগুলি আন্ডার ভ্যালুড ছিল। সো বাংলাদেশের ইকোনমির ব্যাপারে হয়তো বা আমরা ফিল করতাম এক জিনিস, বাট ওনারা স্টাডি করে দেখছে যে বাংলাদেশের ইকোনমিক ট্রেজেক্টরি একটা হয়তো বা পসিবিলিটি আছে। এনিওয়েজ ওরা স্পেসিফিক স্টকস পিক করেছে অ্যান্ড দেন দে মেড আ ভেরি গুড এন্ট্রি, আমরাও এন্ট্রি করেছি অ্যান্ড উই গট আ ভেরি গুড রিটার্ন। আমার কাছে যেটা ফিল করি আমি 2017 থেকে কিন্তু মার্কেটে একটা পারসিস্টেন্ট লিকুইডিটি ক্রাইসিস চলে এসেছে। অ্যান্ড এটা মেইনলি এসেছে বিকজ 2017 থেকেই ব্যাংকদের মধ্যে যে ম্যালফিজেন্সি আছে অ্যান্ড ব্যাংকিং সেক্টরে যে একটা লিকুইডিটি ক্রাঞ্চ শুরু হচ্ছে, এটা 2017 থেকে আমরা ফিল করা শুরু করেছি। সো যখনই আপনার ব্যাংকিং একটা ক্রাইসিস চলবে, বা ইভেন ক্রাইসিস না হলেও ব্যাংকিং সেক্টরে যদি আপনার লিকুইডিটি ক্রাইসিস যদি মানে গ্রো করা শুরু করে, স্টক মার্কেটে এটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। তো এখন যে ব্যাংকিং ক্রাইসিস একটা চলছে, এখন কিছু মার্জার হচ্ছে, কিছু ফোর্সড মার্জার হচ্ছে, দিস ইজ নট গুড ফর দ্য ব্যাংকিং সেক্টর। আপনার ব্যাংকিং সেক্টর যদি ভালো না থাকে স্টক মার্কেটে এর একটা ইম্প্যাক্ট পড়বে। সো আই ফিল যে যতক্ষণ না পর্যন্ত আমরা এই ব্যাংকিং সেক্টরটাকে মানে রিফর্ম করতে পারি, একটা পজিটিভ রিফর্মেশন, মানে রিফর্ম করে যে ঠিক করতে হবে তা না, মানে অ্যাটলিস্ট পজিটিভ একটা রিফর্মের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি ততক্ষণ না পর্যন্ত স্টক মার্কেটে যে লেভেলের ফান্ড ঢোকা উচিত ওটা কিন্তু আসবে না। কারণ বিনিয়োগকারী সবসময় চিন্তা করবে যে ব্যাংকের ব্যাপারেও আমি পড়ছি পেপারে যে এই ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, এই ব্যাংকের ফোর্স মার্জার হচ্ছে, এই ব্যাংকের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, বাট কোর্টে গিয়ে হয়তো বা বলছে যে ডিফল্টের লিস্ট আপনি আবার এই নিউজগুলো পাবলিশ হওয়ার পরে ডিপোজিটররা আপনার এক ব্যাংক থেকে আরেক চলে যাচ্ছে, এটা ইটস ট্রু, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে চলে যাচ্ছে। যে কয়েকটা মার্জারের ইনিশিয়েটিভের পরে আবার বলছে যে না আমরা মার্জ হব না। হ্যাঁ, মার্জ হব না বিকজ তারা দেখছে যে তাদের ব্যাংক থেকে আপনার ফান্ড আউট হয়ে যাচ্ছে। সো এটা মানে there has to be a very professional way of approaching this. সো ব্যাংকিং সেক্টরকে আপনাকে ঠিক করতে হবে, ব্যাংকিং সেক্টরকে মানে অ্যাজ এ নেশন আই থিঙ্ক উই নিড টু কাম টুগেদার অ্যান্ড ফিক্স দিস। দেন স্টক মার্কেটের জন্য আপনাকে অ্যাকচুয়ালি পলিসি করতে হবে যে মানে দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনি ভালো কোম্পানি ফ্লোট করবেন স্টক মার্কেটে, স্টক মার্কেট দেখবেন যে 2-3টা ইকোনমিক সাইকেলের মধ্যে মানে 2-3 ইয়ার্সের মধ্যে স্টক মার্কেট খুব ভালো হয়ে যাবে। আমাদের এখানে পারসিস্টেন্ট সবচেয়ে বড় প্রবলেম আপনার এখানে যে আইপিওগুলি হচ্ছে অল আন্ডার পারফর্মিং আইপিও। ম্যাক্সিমাম আইপিও হয় যে এমন একটা কোম্পানি কামিং অ্যাট দি এন্ড অফ দেয়ার বিজনেস সাইকেল। এক্স্যাক্টলি। সো ইটস আ পাম্প অ্যান্ড ডাম্প কাইন্ড অফ সিচুয়েশন। এটা আপনাদের নিউজ পেপারেও এটা অনেকবার লেখালেখি হয়েছে, পুরো মিডিয়া। আমি তো বলি যে আপনার এক একটা কোম্পানি মারা যাওয়ার আগে, দু একটা এক্সেপশন আছে, মারা যাওয়ার আগে স্টক মার্কেটে এসে আপনার ঢুকে আর কি। হ্যাঁ, জাস্ট বিফোর দেয়ার লাস্ট ব্রেথ। হ্যাঁ, বিনিয়োগকারী নিয়েই আলটিমেটলি সবাই মানে সাফার করে। বাট সি এই জিনিসটা যে আমাদের স্টক মার্কেটে যে দিস ইজ আওয়ার হিস্ট্রি, এটা কিন্তু সত্যি না। আপনি সবগুলি যে ব্লু চিপ কোম্পানির ব্যাপারে আমরা কথা বলি 90% কিন্তু আপনার প্রি ডিমিউচুয়ালাইজেশন। আপনি রিয়েলি চিন্তা করে দেখেন, আমাদের কোম্পানি ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন ব্রিঙ্গিং গ্রামীণ ফোন। আমাদের চেয়ারম্যান উনি যখন বেঁচে ছিলেন উনি গ্রামীণ ফোনকে নিয়ে এসেছিল। হি ওয়াজ দ্য সেকেন্ড আন্ডার রাইটার ফর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। এবি ব্যাংক এনেছে, এরকম অনেক অনেক কোম্পানি উনি এনেছে। তখনকার সময় ব্রোকার অ্যান্ড স্টক এক্সচেঞ্জ ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন ক্যাপিটাল রেজিং, হুইচ ইজ অ্যাকচুয়ালি মানে স্টক এক্সচেঞ্জ কিন্তু শুড বি রেসপন্সিবল ফর ক্যাপিটাল রেজিং প্রসেস। ইস্যু ম্যানেজার স্টক এক্সচেঞ্জের কাছে যাবে, তো স্টক এক্সচেঞ্জ ডিসাইড করবে আলটিমেটলি যে সে এটাকে ফ্লোট করবে না কিনা। রেগুলেটর একটা ইয়েস অর নো বলে দিবে তাদের যদি মেজর কোনো অবজারভেশন না থাকে। পোস্ট ডিমিউচুয়ালাইজেশন 2013 পর থেকে আপনার যেটা হয়েছে যে রেগুলেটরের উপর সব রেসপন্সিবিলিটি ঢেলে দেওয়া হয়েছে।
তো এখন এটাতে কি হচ্ছে ঢেলে দেওয়া হয়েছে বা রেগুলেটর নিয়ে নিয়েছে? না, আপনি তো মানে পার্লামেন্টারি ল করে দিয়েছেন, এটা রেগুলেটর হয়তো বা অ্যাপ্রোচ করেছেন না কিনা, বাট আমি বলবো যে ওনারা নিয়েছে, ঢেলে দেওয়া হয়েছে, দ্য রুল স্টেটস। প্র্যাকটিসেস আমরা খুঁটিনাটি জিনিস দেখি, স্টক ডিভিডেন্ড অ্যাপ্রুভ করা হবে কি হবে না। না, ওটা তো হলো আরেকটা সেপারেট ইস্যু। আমরা ক্যাপিটাল রেজিং এর Okay, ব্যাপারেই বলি। আমি যদি ক্যাপিটাল রেজিং, কারণ স্টক মার্কেটের মোস্ট প্রাইমারি ফাংশন হলো ক্যাপিটাল রেজিং। Right. সেকেন্ডারি মার্কেট ইজ কল দ্য সেকেন্ডারি ফাংশন অফ দ্য স্টক এক্সচেঞ্জ। বাট প্রাইমারি যে জায়গাটায় যে আপনি যদি ক্যাপিটাল রেজিং এর ব্যাপারটা বলেন, এখানে রেগুলেটর টেকিং ফুল কন্ট্রোল ইজ আ প্রবলেম। অ্যান্ড ইট হ্যাজ শোন যে 2013 পর থেকে আপনার কয়টা ভালো কোম্পানি অ্যাকচুয়ালি লিস্টেড হয়েছে, হাতে গোনা খুবই লেস। ওয়ারেজ বাংলাদেশের ইকোনমিক ট্র্যাজেক্টরি কিন্তু 2013 পর থেকে কিন্তু হ্যাজ গন আপ মাচ হায়ার। যত রকমই ক্রাইসিস থাকুক, আমাদের তো এখন বিলিয়ন ডলার কোম্পানি তো অবশ্যই অর্গানিকলি গ্রো হচ্ছে। সো এরকম সিচুয়েশনে আপনার কেন রেগুলেটর বুঝে না যে ঠিক আছে, দ্য সিস্টেম শুড বি যে এক্সচেঞ্জ ফ্লোট করবে, এক্সচেঞ্জ যদি কোনো প্রবলেম করে, এক্সচেঞ্জ যদি ডিউ ডিলিজেন্সে ভালোভাবে না করে কাউকে যদি অ্যালাউ করে ফ্লোট করতে, আমি এক্সচেঞ্জকে পানিশ করব। বাট প্রবলেম যেটা হচ্ছে যে যদি রেগুলেটর ইভেন মানে দেখছে যে ব্যালেন্স শিট আমি পড়েছি, অ্যাপ্রুভ বাই আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লুকস এভরিথিং ওকে, বাট আমি লিস্ট করার পরে আমি বুঝে গেছি যে অ্যাকচুয়ালি দি অ্যাকাউন্টস আর নট ট্রু, এখানে এক্সচেঞ্জকে পানিশ করার কি আছে? এক্সচেঞ্জ সরি মানে রেগুলেটরকে পানিশ করার কি আছে? রেগুলেটর নিজেকে তো আর পানিশ করবে না, ইভেন দো দেয়ার আর ওয়েজ টু ডু। মানে অবভিয়াসলি ইস্যু ম্যানেজার, আপনার পুরো টিম যারা এগুলোতে ইনভলভ ছিল, পানিশমেন্ট করা উচিত, বাট ওই লেভেলে পানিশমেন্ট রেগুলেটরের জন্য আপনার আমাদের যে পার্লামেন্টারি কমিটি আছে, মিনিস্ট্রি ক্যান কল দেম। এনিওয়ে, মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে আপনি অনেক ভাবেন, আপনি লেখালেখি করেন। মার্কেট ডেভেলপমেন্টের যে লাস্ট কাপল অফ ইয়ার্স, বন্ড একটা চমৎকার ডেভেলপমেন্ট। এর বাইরে অনেক কাজ পেন্ডিং ছিল। লাইক আমরা সিসিবিএল যেটা সেন্ট্রাল কাউন্টার পার্টির কথা বলতে পারি, আরও প্রোডাক্ট আসার কথা। এগুলো নিয়ে আপনার এখনকার মতামত কি? করতে তো হবে। অ্যান্ড ইনফ্যাক্ট আপনার আই রিমেম্বার, আই থিঙ্ক লাস্ট আপনার শোটা করেছি অলমোস্ট 1 থেকে 1.5 বছর আগে। আমি তখনও বলেছিলাম যে সিসিবিএল তখন বোধহয় 5 বছর হয়ে গেছে একটা কোম্পানি, 300 কোটি টাকার একটা পেইড আপ কোম্পানি, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওনস 40% অফ দ্য শেয়ার্স, কোনো প্রোডাক্ট মার্কেটে আনতে পারে নাই। এখনও পর্যন্ত একই জিনিস, কোনো প্রোডাক্ট মার্কেটে আনতে পারে নাই। ইনফ্যাক্ট তাদের ফাংশনই শুরু হয় নাই। এখন যেটা হবে কি, আপনার তো অ্যাকচুয়ালি স্টেক হোল্ডাররা যে এক্স্যাক্টলি ইনভলভড বোর্ডে, সেটা তো না। মানে বোর্ডটা তো এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে যেখানে অ্যাকচুয়ালি যে রিয়েল স্টেক হোল্ডার, আমাদের তো কোনো শেয়ার হোল্ডার ডিরেক্টর ওই বোর্ডে নাই। সো আমরা তো শেয়ার হোল্ডার ডিরেক্টর না থাকলে, মানে যারা অ্যাকচুয়ালি টাকাটা দিয়েছে তারা যদি স্পেসিফিকলি শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি না থাকে, তাহলে কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি রিয়েলি আগে নিতে পারবেন না। বিকজ অন্যান্য ডিরেক্টরদের মনে হয় যে না ঠিক আছে, আমি আস্তে আস্তে করবো, সুন্দরভাবে করবো বা ভালোভাবে করবো, মানে হোয়াট এভার দেয়ার পলিসি ইজ আর কি। বাট দ্য থিং ইজ ইটস নট আ সাকসেস অ্যাট অল। বাট যেটা বলবো যে আমি রিসেন্টলি শুনেছি যে বিসেক বলেছে যে 2025-এর মধ্যে ডেরিভেটিভস নিয়ে আসবে মার্কেটের জন্য। অ্যান্ড লঙ্কা বাংলা একটা বোল্ড স্টেপ নিয়েছে, তারা একটা ETF লঞ্চ করেছে। তো আই থিঙ্ক আজ মানে গত সপ্তাহ পর্যন্ত বোধহয় লাস্ট ডে ছিল ETF এর ফান্ড রেজিংয়ের ব্যাপারে। সো আমি জানি না এটা কি ফুললি সাবস্ক্রাইবড হয়েছে নাকি না। যদি ফুললি সাবস্ক্রাইবড হয়, ইট উইল বি আওয়ার ফার্স্ট ETF, উইচ ইজ আ ভেরি গুড থিং। সো এবছর মানে গত বছর থেকে আপনার বন্ড অ্যান্ড ট্রেজারি চলে এসেছে। ETF যদি ইনশাল্লাহ ঠিক মতন লঞ্চ হয়, সো দিস ইজ এ মানে পজিটিভ স্টেপ। সামনে যদি ডেরিভেটিভস আনতে পারি, শর্ট সেলিং যদি আমরা করতে পারি, তো এরকম অনেক প্রোডাক্ট আসলে ভালো হয়। বাট যেটা হচ্ছে যে মানে ইটস এ ম্যাটার অফ টাইম, অ্যান্ড টাইম অনেক লেগে যাচ্ছে। সো কন্টিনিউয়াসলি একটা ইকুইটি মার্কেট যেখানে ভালো IPO আসছে না, এটাকে আপনার কতটুকু মানে সাস্টেইন করবেন? ইটস নট পসিবল টু সাস্টেইন। ইউ নিড টু গিভ ইনভেস্টার্স মোর অপশন। রাইট। সো আমি বলবো যে যারা বিভিন্ন অর্গানাইজেশনে আছে, যারা এইসব অর্গানাইজেশন লিড করছে, আপনারা টাইমটাকে ধরে নেন অ্যাজ ইউর বিগেস্ট চ্যালেঞ্জ, অ্যান্ড খুব তাড়াতাড়ি লঞ্চ করা শুরু করেন। ডেরিভেটিভস তো নামই ডেরিভেটিভ, দিস উইল ডেরাইভ ফ্রম লাইক দ্য কোম্পানিজ, ভালো কোম্পানি যেখান থেকে সব কিছু হবে। ট্রু। আচ্ছা, আপনি বলছিলেন যে ওয়েলথ ক্রিয়েশনের জন্য যে লুক্রেটিভ ট্রেজারি অ্যান্ড ব্লু চিপ অ্যান্ড অলসো ট্রেডিং, তো ব্লু চিপ যেগুলো যদি এরকম একটা ঝুঁকি নিশ্চয়ই আছে কিনা আপনি বলবেন, যে আমি ব্লু চিপ শেয়ারে আমার এক্সপোজারটা নিয়ে নিলাম, তারপরে হয়তো আমরা অনেক সময় ভেবেছি এগুলো হয়তো এখান থেকে আর কমবে না, এত কম পিতে ট্রেড হচ্ছে, যদি আরেক দফা বড় দরপতন হয়, তখন হাউ শুড আই ট্যাকল দিস প্রবলেম?
বাট এই রিস্ক তো আপনার যে কোনো লো পেইড আপ বা যে কোনো খারাপ শেয়ার যদি আপনি কিনেন ওটাতে আরও বেশি, ওকে, রাইট? ডেফিনেটলি। হ্যাঁ, সো আপনি ব্লু চিপের ব্যাপারে আমি আরেকটা পজিটিভ যে জিনিসটা বলবো, ওয়ান অফ দ্য রিজন যেটা আমি একটু আগে আমরা যেটা বললাম যে 2013 থেকে আমরা কেন সাকসেসফুল হয়েছিলাম ইন টার্মস অফ মানে ভ্যালু ক্রিয়েশন অফ দ্য পোর্টফোলিও, তখন অনেক ফরেন ইনভেস্টমেন্ট এসেছে। সিন্স এখন আমাদের যে পেগটা দেওয়া হয়েছে, ক্রলিং পেগ দেওয়া হয়েছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে ডলার যদি ইন দ্য নেক্সট ফিউ মান্থস স্টেবল হয়ে যায়, যেসব ফান্ড ম্যানেজার বাংলাদেশ থেকে এক্সিট নিয়েছে বা হয়তো বা নতুন ফান্ড ম্যানেজার, সবসময় যে একই ফান্ড ম্যানেজার দেখবে তা না, নতুন ফান্ড ম্যানেজার অবশ্যই আই ক্যান গ্যারান্টি ইউ তারা বাংলাদেশের স্টক মার্কেটে তারা দেখবে। ওরা দেখবে যে কোন কোম্পানি ইজ আন্ডার ভ্যালুড বেসড অন দেয়ার ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল। যদি ডলারটা একটা ফিজিবিলিটি ফোরকাস্ট যদি করতে পারে, তাহলে দেখবেন ওরাও কিন্তু ইনভেস্ট করা শুরু করবে। সো যখন ওনারা ইনভেস্ট করা শুরু করে এইসব, ওরা শুধু ব্লু চিপই কিনবে। তো যখন ওটা করবে তখন ওটার পড়ার চান্স কিন্তু কম থাকে। হ্যাঁ, ইকোনমিতে যদি আপনার একটা বড় ধাক্কা হয়, এখানে ব্লু চিপও পড়তে পারে আর আপনার খারাপ শেয়ারের দামও পড়তে পারে। সবচেয়ে বেশি কিন্তু আপনার খারাপ শেয়ারের দামই পড়বে, লো পেটা পড়বে, বিকজ দ্যাট ইজ দ্য নেচার। এটা হঠাৎ করেও বাড়তে পারে, হঠাৎ করেও পড়তে পারে। এখন আপনি যদি মনে করেন যে না আমার ক্যাপাসিটি আছে হঠাৎ করে বাড়া, হঠাৎ করে নেওয়া কমার, ওরকম মেন্টাল ক্যাপাসিটি আছে বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে অ্যাবজর্ভ করা, অবশ্যই ওটাতে ইনভলভ থাকেন, কোনো সমস্যা নেই। দ্য মার্কেট ইজ ওপেন টু অল। কি ফোকাস করছেন যে বিদেশিরা কবে নাগাদ আমাদের মার্কেটে নেট বায়ার হবে? আই ফিল যে যখনই আপনি বুঝবেন যে ডলার কিছু প্রেডিক্টেবিলিটি আছে অন দ্য ডলার, ইটস অল অ্যাবাউট দ্য ডলার অ্যাট দ্য মোমেন্ট। দেখেন রিসেন্টলি কিন্তু একটা টার্কিশ কোম্পানি বট আউট দ্য কোকা কোলার মানে প্ল্যান্টগুলি। রিসেন্টলি আপনি দেখেন ইন দ্য লাস্ট 2 years আরেকটা টার্কিশ কোম্পানি হ্যাজ টেকেন আ মেজরিটি স্টেক ইন সিঙ্গার। কেন করছে? বাংলাদেশ ইজ অ্যান অ্যাট্রাকটিভ লোকেশন ফর দ্যাম। অবশ্যই ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ বাংলাদেশের কিছু গভর্নেন্সের ইস্যু থাকতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক মানে আপনি যদি IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় বলেন, কেউ তো বলছে না যে বাংলাদেশের ইকোনমি ইজ গোইং টু বি ডেভাস্টেটেড। তারা বলছে হয়তো There are some problems. দেয়ার আর সাম প্রবলেমস। মানে প্রবলেম কোথায় নেই? প্রবলেম কিন্তু সব জায়গায় আছে। ইনফ্যাক্ট আমি সবচেয়ে বড় আমি একটু পার্সোনালি একটু ওয়ারিড, আমেরিকার ট্রেজারি মার্কেটের কিন্তু একটু কিছু প্রবলেম হচ্ছে যে আমেরিকার ডেট এত লেভেলে বেড়ে গেছে, বিকজ ডলার ইজ দি অনলি রিজার্ভ কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। স্টিল আমেরিকা কিন্তু আপনার ইচ্ছা মতন ডেট ছাপাচ্ছে। ইস্যু করছে। অ্যান্ড ইফ আই রিমেম্বার কারেক্টলি দেয়ার ন্যাশনাল ডেট ইজ অলমোস্ট $33 trillion। সো রিসেন্ট কিছু অকশন মার্কেটে এটার একটা উইকনেস দেখাচ্ছে যে তারা যে লেভেলের অকশনটা এক্সপেক্ট করেছিল ফ্রম মার্কেট পার্টিসিপেন্টস ওরকম কিন্তু পায়নি। সো ওই জন্য বলবো যে at some point You have to stop. you have to stop, and then at some point মানে investors will see যে আচ্ছা ঠিক আছে হয়তো বা আমেরিকা বা ইউরোপ which might be fairly valued বা which might be pricey, মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা কেন দেখছি না? আমাদের ইন্ডিয়ান ইকোনমি ইজ ডুইং রিলেটিভলি ওয়েল। ওই অনুযায়ী কিন্তু আপনার পাশের নেইবার যখন ভালো করে দের ইজ এ স্পিল অফ এফেক্ট অ্যাট টাইমস। আর আপনি ওরা যখন ইন্ডিয়া দেখবে তখন কিন্তু অবশ্যই এক না এক সময় বাংলাদেশের দিকেও তাকাবে। বাংলাদেশকে কেউ যে চিনে না তা না, বাট দেয়ার আর সার্টেন প্রবলেমস অ্যান্ড আই পার্সোনালি ফিল ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু ইজ ইউ ডোন্ট নো ওয়ার দ্য ডলার উইল বি প্রাইসড। মানে আপনার 100% ওরকম ফরসিবিলিটি নেই। বাট এখন যে ইনস্ট্রুমেন্টগুলি আমরা চেঞ্জ করেছি, সেন্ট্রাল ব্যাংক যে মানে বোল্ড স্টেপটা নিয়েছে, আমার মনে হয় আপনি দেখবেন যে প্রবাবলি দে উইল বি সাম নেট বাইং হ্যাপনিং এট দি এন্ড অফ দ্য ইয়ার। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিক ভাই। আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। ধন্যবাদ দর্শক, আমরা আশিক ভাইয়ের কাছ থেকে এখনকার সময়ে কোন কৌশলে আসলে আমরা যদি বলি স্থিতিশীল ধরনের বিনিয়োগ, নট স্পেকুলেশন, এটা সম্পর্কে তিনি বলছিলেন যে একটা পোর্টফোলিওর একটা অংশ ট্রেজারি সিকিউরিটিজে যেখানে কিনা 12% পর্যন্ত গ্যারান্টিড রিটার্ন আসছে সেখানে রাখতে হবে। আর ব্লু চিপ শেয়ারগুলো হয়তো খুব বেশি রিটার্ন না দিলেও সেগুলো বেশ আন্ডার ভ্যালুড আছে। তিনি আরেকটি কথা বলেছেন যে ডলার আপনার যে কলিং পেগ পদ্ধতিতে চলে আসার পরে যখন বাংলাদেশের এক্সচেঞ্জ রেটটা একটা প্রেডিক্টেবল জায়গায় চলে আসবে, এই ব্লু চিপ শেয়ারগুলোই কিন্তু আবার যে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করছেন লাস্ট 4-5 বছর ধরে, তারা আবার এগুলো কিনতে ফিরে আসবেন। সো সেখান থেকে একটা রিটার্ন পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, ব্লু চিপ কোম্পানিগুলো
ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তিনি সবসময় ভালো শেয়ারে একটা দীর্ঘমেয়াদী পজিশন নেওয়া, যেটাতে বছরে একটা ভালো ডিভিডেন্ড পাওয়া যায় এবং সার্টেন ইয়ার্স পরে একটা ভালো ক্যাপিটাল গেইন পাওয়া যায়, সেগুলোর অ্যাডভোকেট। তারা নিজেদের জন্য যেহেতু মার্কেটে পার্টিসিপেন্ট, তারা কিছু ফান্ড রাখেন ট্রেডিংয়ের জন্য। যদি ট্রেডিংয়ে আপনার সক্ষমতা থাকে, আপনার সেই ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল নলেজ থাকে, আপনি করবেন। আদারওয়াইজ স্লো অ্যান্ড স্টেডি ইনভেস্টমেন্টে থাকবেন, এটাই তার পরামর্শ। পরে পর্বে দেখা হচ্ছে।